নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। হরিশ মুখার্জি রোড, এই ধরুন রাস্তা। এই হরিশ মুখার্জি রোডের এক প্রান্তে তাঁর বাড়ি, যে বাড়ির নাম শান্তিনিকেতন। ধরেই ফেলেছেন কার বাড়ি। আর সেই হরিশ মুখার্জি রোডেরই অন্য প্রান্তে, মানে আরও একটা এক্সট্রিমে, এসএসকেএম হাসপাতাল। মাঝের এই দূরত্বটা মেরে কেটে কত হবে বলুন? 2 কিলোমিটার ম্যাক্সিমাম। আচ্ছা, কিছু বক্তব্য শোনাই, তারপর বাকিটাই আসবো। কেন হরিশ মুখার্জি রোডের এই বৃত্তান্ত দিয়ে আমি শুরু করলাম আজকের কথা। আমার লজ্জা লাগছিল, বলে কি না উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে। বুঝুন, আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1, মেডিকেল কলেজ আছে, এনআরএস আছে, বাঙ্গুর আছে, সাগর দত্ত আছে, শম্ভুনাথ আছে, প্রাইভেটেও অনেক ভালো ভালো হসপিটাল আছে। কেন বাবা, সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল, কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট উড়িষ্যায় নিয়ে যেতে হবে। তো মানে বাংলাটা কি কিছু নাই? বাংলাটা একটা অসম্মান নয়? শুনলেন পিসির কথা। বাংলার সম্মান সব চুলোয় যাক, ভাইপো তিনি কিছুতেই চোখ দেখাতে এসএসকেএমে যাবেন না। সুপার স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালকে নিয়ে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং তার পিসি, কিন্তু তিনি যাবেন না। তিনি কোথায় যাবেন? গো ধরে বসে আছেন। তিনি যাবেন বিদেশেই, কিন্তু বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার দূরের এসএসকেএমে তিনি যাবেন না। হাইকোর্ট বলেছে, তবুও যাবেন না। এসএসকেএম হাসপাতালে আমি যাব না, মানে আদালতেরও ঊর্ধ্বে। আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। আপনারা জানেন, গাড়ি দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে গুরুতর আঘাত লেগেছিল। এই দেশে হয়নি, বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে তাকে। হাইকোর্ট বলছে এসএসকেএমে দেখাতে। বিশেষজ্ঞরা যদি বলেন, চিকিৎসকরা যদি বলেন, তাহলে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে তার আগে এসএসকেএমে গিয়ে দেখাতে হবে। চিকিৎসকদের টিম, তারা যদি মনে করেন যে এই চিকিৎসা এদেশে সম্ভব নয়, বিদেশে গেলেই বেটার, সেই মতো হাইকোর্ট জানাবে। তার আগে এসএসকেএমে যেতে হবে। এসএসকেএমে চোখের চিকিৎসা কেমন হয় সেটা দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। আসুন, কি দেখলো সুমন, দেখি একবার। আইওপিডির জন্য কোথায় যাব? বসবো 11। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতির শোরগোল। এসএসকেএমে তাকে চোখ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে। অন্যদিকে তিনি সুপ্রিম কোর্টে গেছেন, পাল্টা মামলা ফিরে এসছে হাইকোর্টেই। কিন্তু এই এসএসকেএমে ঠিক কতটা চোখের চিকিৎসা হয় তা দেখতে একেবারে রোগী সেজে এইভাবে একটা টিকিট কেটে ওপিডির আমরা ঢুকে পড়েছিলাম এসএসকেএমের আইওপিডিতে, ঠিক এই রাস্তা দিয়ে। এখানে যে চোখের বিভাগ রয়েছে সেখানে একাধিক পরিষেবা উপলব্ধ এবং পুরো প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগলো 1 ঘন্টার মতন, যেখানে আমি আমার নিজের চোখ দেখালাম। এখানে মূলত কি কি পরিষেবা পাওয়া যায় তাও জানলাম। এখানে পাওয়া যায় গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, কর্নিয়া সার্ভিস, নিউরো অপথ্যালমোলজি, লো ভিশন রিহ্যাবিলিটেশন
এমার্জেন্সি আই কেয়ার, তার সাথে সাথে কন্ট্রাক্ট এভলিউশন অ্যান্ড সার্জারি, এই সবকটা পরিষেবা এখানে উপলব্ধ। পুরো প্রসেসটা কমপ্লিট করতে একেবারে কিউআর কোড স্ক্যান করে তারপর ডাক্তার দেখে নেমে আসতে সময় লাগলো 1 ঘন্টার মতন। এবং এখানে এই পরিষেবাগুলো উপলব্ধ আছে। প্রায় 3 থেকে 4 জন প্রফেসর রয়েছেন যারা চিকিৎসা করেন, এবং খুব সহজেই কিন্তু এইভাবে একবার চোখ দেখানো যায়। পরবর্তীকালে যদি অন্য কোনো অসুবিধা ধরা পড়ে তাহলে তারা রেফার করে দেন। এছাড়া আরআইও রয়েছে। স্বাভাবিকভাবে এই টিকিট করে ডাক্তার দেখিয়ে আসতে সময় লাগলো 1 ঘন্টা। এসএসকেএমে চক্ষু পরিষেবা কি আমাদের একেবারে গোপন ক্যামেরায় সে স্টিং অপারেশনে আমরা দেখলাম, যাতে কেউ প্রস্তুতি নিয়ে না বসে থাকেন যে একটু ভালো করে করতে হবে, আসলে কি একেবারে সঠিকটা কি সেটা দেখতেই কিন্তু আমরা চলে এসেছিলাম এই এসএসকেএমের আই কেয়ার যে ওপিডিতে, এবং সেখানেই কিন্তু চিকিৎসা হলো, সময় লাগলো 1 ঘন্টা। চোখে দেখতাম না, একদম বন্ধ হয়ে গিয়েছিলাম। অপারেশন করতে হলো অপারেশন পিজি থেকে করি এখান থেকে? হ্যাঁ। কেমন অপারেশন? ভালো? ওকে একদম। আমাকে আবার 2 সপ্তাহ পরে আসতে বললো ডান চোখটা অপারেশনের ব্যাপারে। আমি বললাম 2 সপ্তাহ পরে আসুন, আবার হয়তো চেক আজ চেক আপ। সার্ভিস ভালো? হ্যাঁ ওকে একদম গুড, ভেরি গুড। ভেরি গুড। ও চোখে ভাইরাল ইনফেকশন হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। দেখালেন? হ্যাঁ দেখিয়েছি আমি। ডাক্তার দেখালেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। কেমন সার্ভিস? ভালো? হ্যাঁ ঠিক আছে, ভালো সার্ভিস আছে। ওষুধ দিয়েছে? হ্যাঁ ওষুধ দিয়েছে, ওষুধ বাইরে থেকে কিনতে বলেছে। ভালো করে দেখেছি আপনি। আজ 14 দিন না, আজ 15 দিন অপারেশন হয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ভালো সার্ভিস? ভালো? খুব ভালো। খুব ভালো। চোখ ঠিক করে দিয়েছে? চোখে এখন চশমা দেয়নি, এই আর 1 সপ্তাহ পরে যেতে বলেছে, গেলি বোধহয় চশমা দেবে। অপারেশন সব ভালো মতো হয়েছে? হ্যাঁ, পরিষেবা ভালো এখানকার? পরিষেবা ভালো। দেখলেন, শুনলেন, বুঝলেন, তাহলে কি দাঁড়ালো? তার পিসি বলছেন দেশের সেরা হাসপাতাল এসএসকেএম। অনেক সাধারণ মানুষ রোজ সেখানে চোখ দেখান, পরিষেবায় সবাই কম বেশি খুশি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ওই 2 থেকে 2.5 কিলোমিটার দূরের এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুতেই যাবেন না। শুনলেন তো, এখানকার চিকিৎসকরা যদি মনে করেন যে অন্য জায়গায় চিকিৎসা করানো দরকার, যেরকমটা আদালত বলেছে যে রেফার করা দরকার, তাহলে তারা সেটা করেও দেন। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না। তিনি অসাধারণ, তাই সাধারণ মানুষের হাসপাতালে তিনি যাবেন না। হয়তো এটা আমি আমার একটা অনুমান বললাম, অনেকেরই এমনটা অনুমান আমি জানি। অনেকের এই অনুমানটাও কিন্তু আছে যেটা সন্দেহের আকার ধারণ করেছে। তাহলে অন্য কোনো কারণ আছে কি এর পেছনে, যে কারণে তিনি বারবার গোঁ ধরে বসে আছেন যে না এসএসকেএমে যাবো না? এরকম কাণ্ড করলে এসব কিন্তু শুনতে হবে, আরও শুনতে হবে। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরো অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না, অনেকে গিয়ে হারিয়ে যান। আমরা দেখেছি 1-2 মাস। তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক, যিনি সমস্ত জালিয়াতি চুরি বদমাইশিটা করেছে, আমি বলছি না অভিষেক ব্যানার্জি কিছু করেননি, অভিষেক ব্যানার্জি সবই জানেন, এবং সেই কারণেই বোধহয় উনি এত বাইরে যাওয়ার জন্য এত হাকুপাকু করছিলেন, যেটা আদালত বলেছে উনি বাইরে যেতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। আমাদের আশঙ্কা যে উনি একবার যদি কোনোভাবে এই অছিলায় বেরোতে পারেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্টের ইমিউনিটি সহ উনি আর এমুখো হবেন না। যারা দাবি করেছিলেন যে সম্পূর্ণভাবেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, এবং শুধু সেখানে নয়, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছিলেন। আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। এবং চিকিৎসা সরঞ্জামকে হসপিটাল থেকে তুলে নিয়ে গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন। তার নিজের রাজ্যের এসএসকেএমের হসপিটালের প্রতি আস্থা নেই কেন? এখানে ধরা পড়ে যাবে, চোখে কোনো অসুবিধা নেই, মিথ্যে কথাটা ধরা পড়ে যাবে। একটা কণ্ঠস্বরে স্যাম্পল দিতে সে 5 বছর সময় কাটিয়ে দিল। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে, বিচার বিভাগ ধরে ফেলেছে। এখন যদি এসএসকেএমে যাওয়া যায়, আমরা সায়েন্টিফিক্যালি বলে দেবো না হয়তো চোখে কিছু নেই, সেই জন্য হয়তো উনি ভয় পাচ্ছেন। এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবে ভালো হাসপাতাল, এটা নিয়ে তো কোনো কথাই হবে না।
সবাই এসএসকেএমে জানতো। এই যে বিজেপি নেতারা এত কথা বলছেন, তো বিজেপি শাসিত রাজ্যে সবাই সরকারি হাসপাতালে জানতো। তো বিজেপি নেতারা কেউ দেশের বাইরে গিয়ে কোনো চিকিৎসা করান না তো। অভিষেকের যেটা, সেটা একটা খুব জটিল সমস্যা। যদি কেউ মনে করেন যে এটা এখান থেকে আমি ওই জায়গাটা বেস্ট ট্রিটমেন্টটা পাবো, যদি কেউ চেষ্টা করেন, সেটা তো একজন নাগরিকের অধিকারের মধ্যেও পড়ে। আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। উনি যদি কোনোভাবে চলে যেতে পারেন, প্রত্যার্পণ চুক্তি নেই, এরম কোনো জায়গায় যদি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান, বা এরম অনেক দেশ আছে টাকা ইনভেস্ট করলে সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ হয়ে যায়, সেফ হাভেন যাকে বলে, সেই সেফ হাভেনে যদি চলে যাওয়ার সুযোগ পান, যদি আর না ফেরেন। আচ্ছা, এই যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল 15 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে যারা সরকার হিসেবে ছিল, আচ্ছা তাদের কি সব দরকার ছিল? মানে লোভের কিচ্ছু কি তারা ছাড়েনি? আজ দুর্গাপুরে যে কাণ্ডটা সামনে এলো, তাতে গা শিউড়ে তো উঠবেই, রাগ হবে, ঘৃণা হবে, রক্তচোষা বলতে হবে। টাকার টোপ দিয়ে স্কুল ছাত্রদের এজেন্ট বানিয়ে নাবালক স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হতো বেসরকারি হাসপাতালে। ভাবুন একবার তারা কি করেছে। সেখানে নথি জাল করে সামান্য টাকায় শুষে নেওয়া হতো স্কুল পড়ুয়াদের রক্ত, লোভে। আমি দুবার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি দুবারই। হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। রক্ত সংগ্রহে স্কুল ছাত্রদের টাকার টোপ, রক্তচোষাদের টার্গেট নাবালকরা। তৃণমূল নেতার চাপে বেআইনিভাবে রক্ত সংগ্রহ, মারাত্মক অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। আমাকে বললো যে ভাই দিয়ে দে, অনেক দরকার আছে। একটা বাচ্চার ভিডিও দেখালো আমাকে, ছোট বাচ্চা। আমি দুবার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি দুবারই। দেবপ্রিয় দাদা বলেছিল যে আমাকে দেবে 250 টাকা আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, ওটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। সূত্রের খবর, 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয়র পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতে নাবালকদের সাবালক হিসেবে দেখানো হয়। দুর্গাপুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রের সঙ্গে কি তৃণমূল নেতাও জড়িত, যারা বাচ্চাদেরও ছাড়ছে না? মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। সে আমার কাছ থেকে আমার মায়ের 2.5 ভরির চেন সোনার, আমার 3 ভরির আংটি সোনার, আমার 6 গ্রামের গলার চেন সোনার, তারপর আমার মায়ের কানের 2টো সোনার, আরও 1 জোড়া কানের সোনার। লাস্টে আমাকে 1 বছর হওয়ার ঠিক 6 মাস আগে আমাকে বলে যে ভাই দেখ, তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো, ঠিক আছে? আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যেই সমস্ত টাকা আমি ওদেরকে দিয়েছিলাম। কাদের ব্লাড দাও, কাদের ব্যবস্থা করো? যারা ব্লাড দেয় তারা কারা? যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে, ওরা নাকি কি আলাদা সিস্টেমে করে, কোনো ছেলের কোনো প্রবলেম হয় না। আমাকে শুধু বলতো যে ওদের আধার কার্ডটা পাঠাতে আর আমাকে একটা ফাইল পাঠাতো, সেই ফাইলটা ওদেরকে পাঠিয়ে দিতে। আমি তাই করি। স্কুলের বাচ্চা সবাই? ওই স্কুলের বাচ্চা হোক, কলেজের বাচ্চা হোক, 18 হলে খুব ভালো, না হলেও চলবে, এরকম। এর জন্য কোনো টাকা পয়সা প্রোভাইড করা হতো? হ্যাঁ, করা হতো। কত করে টাকা দিত? তাকে খাবার দেওয়া হতো, ঠিক আছে, তাকে খাবার দেওয়া হতো, আসা যাবার ভাড়া দেওয়া হতো, আর সাথে করে 500 কি 600 টাকা দেওয়া হতো। তারা বলতে না খেলা হবে, খেলা এখানেই শেষ হয়নি। দেবপ্রিয় চট্টোপাধ্যায় নামে অভিযুক্ত স্কুল ছাত্র তিনি বলছেন, বা সে বলছে, বয়সে ছোট বলেই তুমি বলছি, অমিত প্রসাদ যাদব নামে এক তৃণমূল নেতা ব্ল্যাকমেল করে তাকে রক্তচোষার কারবারে নামতে বাধ্য করে। অমিত প্রসাদ বলছেন আবার অন্য কথা। প্রমাণ হিসেবে দেবপ্রিয়র সঙ্গে ফোনের রেকর্ড তিনি শোনাচ্ছেন। ভুল কথা, আমি থানায় ওটা আমার নামে ভুলভাল রিপোর্ট দিয়েছে। আমি অফিসারের সামনেও বলেছি, ও অফিসারের সামনেও বলেছে। পুরো ভুল কথা, ও নিজে স্বীকার করেছে অফিসারের সামনে। তো ও নিজে যে ছেলেটা ফেসেছে, সেই ছেলেটা নিজে সিআই কে, ওসি কে সব বলেছে যে অমিতদাকে আমি ভুল করে ফাঁসিয়েছি। অমিতদা, আমি তোমার নামে যেগুলো বলেছি
বাধ্য হয়েছি বলতে তুমি এই রক্তের কেসের মধ্যে নেই আমি জানি। আমাকে কিংশুকদা তোমার নামে বলতে বাধ্য করেছিল, সেই কারণে আমি এগুলো বলেছি। পেঁয়াজের পরতে পরতে যেরকম রহস্য লুকিয়ে থাকে, সেরকম এই দুর্গাপুরের নাবালক পড়ুয়াদের রক্ত নেবার ঘটনায় সেরকম করে নতুন নতুন নাম উঠে আসছে। যে অভিযুক্ত পুলিশ হেফাজতে আছে, যাকে জিজ্ঞাসাবাদ করছে দেবপ্রিয়, তার কথা অনুযায়ী অমিত প্রসাদের নাম আসে। অমিত প্রসাদ দুর্গাপুরের এই মুচিপাড়া যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত। অমিত প্রসাদের পর আবার একটা নতুন নাম উঠে আসছে, কিংশুক মুখোপাধ্যায়। সে একটা দুর্গাপুরের নামী ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। এই কিংশুক মুখোপাধ্যায় কিংপিন বলে এখন জানা যাচ্ছে। এর পেছনে আর কে আছে এখনো পরিষ্কার নয়। পুলিশি তদন্তে পরিষ্কার হবে কে কে রয়েছে এই নাবালক পড়ুয়াদের রক্ত নেওয়ার ঘটনায়। আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সমলিঙ্গ বিয়ের জন্য বিশেষ আইন তৈরির সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এমন আইন তৈরি করতে হবে যা সমাজ গ্রহণ করবে। সমাজের অগ্রগতি যেন মসৃণভাবে চলতে থাকে তা নিশ্চিত করা প্রয়োজন। জেনজির সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য মোহন ভাগবতের। LGBTQ সমাজেরই একটি অংশ। সমাজই আইনকে নির্দেশ দেয়। যদি একটা নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় তাহলে সংঘাত সৃষ্টি হবে, মন্তব্য সংঘচালকের। LGBT or whatever, they are all part of the society. Thank you. Which we belong to. We have to prepare the society first, because laws don't dictate society. Society dictates the laws. है ना? So we have to educate the society first. That stage is not there. And at this stage, if we tamper with the Vivaha system, that will create some other side effects. So instead of that, prepare a system which can accommodate all these people. They are part of the society and it should be seen to accordingly. That is definite. But manner can change. Manner has to change. This situation, we have to have these special measures. That is why same-sex marriage, don't say that. How these same-sex companions can live together, you have to devise some system. You can form a law for that. Society will accept that. Yes. That will continue the smooth running of the society in future also. That type. আরও একটা আপডেট আপনাদের জানাবো। আগামী 17ই আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। 10ই জুলাই পর্যন্ত আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। 10ই আগস্ট যোগ্য উপভোক্তাদের তালিকা প্রকাশ হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢুকবে টাকা। বিভ্রান্তির কোনো কারণ নেই, এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।